আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী, দেশবাসী সবাই আমাকে ঘৃণা করে, ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি। তার ভিতরে রাজাকার তো ভালো, দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না। একদিন একদিন মৃত্যু সবারই আছে, এই বিষয়টা আমাকে বহু যন্ত্রণার ভিতরে আমি দিন যাপন করছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 40 জনকে আসামি করে উনি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি এফআইআর লঞ্চ করেছে। তুমি সাইদির নাম বলো। না, আমি যারা দেখি নাই শুনি নাই, সাইদি সাহেব সে কখনো আমার ভাই মারানো, সে কোথাও সে জড়িত নাই। মাননীয় সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজ আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ, কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা। দেলোয়ার হোসেন সাইদি নামটি বাংলাদেশের ইতিহাসে এক আলোচিত অধ্যায়। তিনি ছিলেন একজন জনপ্রিয় ইসলামিক আলোচক, কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় তাকে ফাঁসির আসামি বানানো হয়। 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তখনই প্রশ্ন উঠেছিল, এই রায় কি ন্যায় বিচারের ভিত্তিতে দেওয়া হয়েছিল নাকি রাজনৈতিক প্রতিহিংসার কারণে? মামলার অনেক সাক্ষী পরবর্তীতে মুখ খুলেছেন। তাদের দাবি, জোর করে, হুমকি দিয়ে, এমনকি প্রলোভন দেখিয়ে তাদেরকে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছিল। ছাত্র, যুব, পেশাজীবী সে এমনই একটা ব্যক্তি ছিল, আপনারা সবাই জানেন। তার ভিতরে রাজাকার তো ভালো, দুর্নীতির কোনো অভিযোগ তার ভিতরে ছিল না। কিন্তু এই যে আওয়ামী লীগ সরকার বা প্রধানমন্ত্রীর চক্রান্তে সে একজন রাজাকার হয়েছে। সে দীর্ঘদিন জেলখানায় কাটাইছে এবং মৃত্যুর আগ পর্যন্ত সে জেলখানায় ছিল। সেজন্য নিজেরে ক্ষমা করতে না পাইরে আমি এইখানে এসে আপনাদের সবাইরে জানাইতেছি এবং মিডিয়ারে জানাইলে দেশবাসী জানবে, সেই জন্যই আমার এখানে আসা। আমি আমার প্রধান বিচারক বা সবার কাছে আমি বিশেষ অনুরোধ করতেছি যে এই হুজুরের যে শাস্তির এই দিতে যারা জড়িত আছে সবার যেন শাস্তি। বাঁধিয়ে কেস করছে মাহবুব আলম আর মানিক। এই আমার ওই রাজলক্ষ্মী স্কুলে বসে আমাকে রকম মার দিয়েছে। তারা বলতেছে, তুমি জাগো জাগো নাম বলো, ঠিক আছে, তুমি সাইদির নাম বলো। না, আমি যারা দেখি নাই শুনি নাই, সাইদি সাহেব সে কখনো আমার ভাই মারানো, সে কোথাও সে জড়িত নাই। তোমার একটা মামলা করতে হবে দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে। এমন একজন আলেমের বিরুদ্ধে এই যে সে কি করছে কি করে নাই, মুক্তিযুদ্ধ করেছি, এই বিষয়ে আমাকে ক্ষমা করবেন। আমি এই দায়িত্ব এত বড় মিথ্যার ভিতরে জড়াতে চাই না। আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী, দেশবাসী সবাই আমাকে ঘৃণা করে, ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছে। আলেমের বিরুদ্ধে আমাকে যে সমস্ত কাজবাজ করাইছে, আমাকে তো এখন করে করে খাইতে আছে, কবরে পড়ছি। আমাদের আত্মীয় স্বজন যারা আছে, পাড়া প্রতিবেশী, দেশবাসী সবাই আমাকে ঘৃণা করে। আওয়ামী লীগ সরকারের দমন পীড়নের কারণে সেই সময় কেউ আসল সত্যি বলতে পারেনি। তখন থেকে রাস্তার মাঝে একটা জিনিস দেখতাম, ওর ভিতরে যে একটা হারাবার ভয়। কিন্তু 2025 সালের 5ই অগাস্ট সরকার পতনের পর চিত্র পাল্টে যেতে শুরু করে। সরকার ভারতে পালিয়ে যাওয়ার পর বহু সাক্ষী একে একে মুখ খুলতে শুরু করে। তাদের স্বীকারোক্তি, সাইদির মামলায় ভুয়া সাক্ষ্য ব্যবহার করা হয়েছিল। সীমিত খাওয়ান দিত, আর ওই ভিতরে বাথরুমে যেখানে আর এর পাশেই আর কি থাকার কায়দা, ওই সীমিত জায়গার ভিতরে মানে একাতারে দুই দিকে এই দু জায়গায় থাকতাম। বসতে বসতে দুইটা পার গিলা ঘা হয়ে গেছে। আর ওইখান দিয়ে ধরেন তাদের হুমকিতে, তাদের আমারে মারার হুমকি, বিভিন্ন হুমকির কারণে শেষ পর্যন্ত আমি এই মামলায়
স্বাক্ষর দিতে বাধ্য হই, পরিবারের তাগিদে, আমার জীবনের তাগিদে। এখন আমি আসছি যে আমি বার্ধক্য, একদিন না একদিন মৃত্যু সবারই আছে। এই বিষয়টা আমাকে বহু যন্ত্রণার ভিতরে আমি দিন যাপন করছি। ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি। তা এখন চিন্তা করি যে এখন ঘৃণার পাত্র হইয়া দাঁড়াইছি, শেষ বয়সে যদি একটু মানে দেশের কাছে, জাতির কাছে, সবার কাছে বলতে পারি যে না, সায়েদী সাহেব ভালো লোক ছিল, আমরা তার জন্য আমাকে যে কাজ করাইছে এই কাজটা সম্পূর্ণরূপে আমাকে মানে হুমকি দিয়া, অস্ত্র ধরাইয়া, পিস্তল ধরিয়া এই সমস্ত করে, যেমন মাহাতাব বললো এরকম সানাউল্লাহ বাস্টার পর্যন্ত গাইল দিয়েছে, আমাকে কইছে বোধাই বাংলা কথায়, আমাকে ওই লিখে দিয়েছে, আমরা বলতে পারি নাই। হ্যাঁ, এগুলোর পরে আর ইয়া মানে অবান্তর গালাগালিও করছে। আরও বড় প্রশ্ন হল 2023 সালের 14ই আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয় সাইদিকে। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু অভিযোগ রয়েছে তাকে সময় মতো চিকিৎসা দেওয়া হয়নি, এমনকি ইচ্ছাকৃত অবহেলা করা হয়েছিল। তাহলে তার মৃত্যু কি সত্যিই স্বাভাবিক ছিল, নাকি পরিকল্পিত হত্যার অংশ? এখন দেশের মানুষ জিজ্ঞেস করছে, আসলে কারা লাভবান হলো সাইদের মৃত্যু থেকে? আওয়ামী লীগ কি রাজনৈতিকভাবে লাভবান হয়েছিল, নাকি এর পেছনে ছিল আরো বড় আন্তর্জাতিক খেলা? 2009 সালে পিরোজপুর আসনের এমপি, পিরোজপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মিস্টার আব্দুল আউয়াল তাকে ডেকে এনে তাকে বলেছেন যে 71 সালের এই অভিযোগগুলো আছে, এই অভিযোগের সাথে সাইদি সাহেবকে জড়িয়ে তোমাকে একটি মামলা দায়ের করতে হবে। তিনি বলছেন যে আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসাবে, একজন মানুষ হিসাবে আমি যতটুকু জানি, 1971 সালের বীর মুক্তিযোদ্ধা হিসাবে এই ময়দানে আমি যুদ্ধ করেছি, মেজর জলিলের নেতৃত্বে 11 নম্বর সেক্টরে। সাইদি সাহেব কোনোভাবে এখানে ছিলেন না, তো সাইদি সাহেবের নাম যোগ করে আমি কোনো অভিযোগ দায়ের করতে পারবো না। এই কথা বলার সাথে সাথে ওখানে উপস্থিত স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে প্যাক করে নিয়ে যায় তৎকালীন পিপি অফিসে। ওই সময়ের পিপি সাহেব এবং অন্যান্য সরকারি আইনি কর্মকর্তারা সহ আওয়ামী লীগের যে বাহিনী তার উপর যে নির্যাতন করেছিলেন, তিনি তার এজাহারে এই বর্ণনাগুলি দিয়েছেন। এভাবে দীর্ঘ সময় ধরে নির্যাতন করে জীবননাশের হুমকি রেখে তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে বাধ্য করেছে সাইদি সাহেবের বিরুদ্ধে এই মামলাটি করতে। যে এই ভাষায় তাদেরকে বলেছিলেন যে তোমরা সাক্ষ্য দাও, এই বলবে, যাই বলবে সেখানে সাইদি সাহেবের নামকে জড়িয়ে বলবে, সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। এই বক্তব্যগুলো তারা এখানে কোট করেছেন এবং যেসব বিচারপতিরা তাদেরকে এভাবে প্রেশার ক্রিয়েট করেছিলেন তাদেরকে এখানে আসামির হিসাবে নিয়ে আসা হয়েছে। একইভাবে এই প্ল্যানের সাথে যারা যুক্ত ছিলেন, সেই প্ল্যানের সাথে সরকারের রাষ্ট্রযন্ত্রের উচ্চ পর্যায়ে যারা যুক্ত ছিলেন তাদের সবাইকে, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী থেকে শুরু করে ওই সময়ে আইন প্রতিমন্ত্রী সহ যারা যেখানে জড়িত ছিলেন, এই তাদের সবাইকে নিয়েই আজকের এই সাক্ষীরা। আমি দেখতে পাচ্ছি আজ ভুয়া সাক্ষীর মুখোশ খুলে যাওয়ার পর বাংলাদেশের মানুষ হতভাগ হয়ে ভাবছে, সত্য এতদিন চাপা থাকলেও একদিন না একদিন তা প্রকাশ পেতেই হতো। না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। এটি ছিল নিউজ কার্ড স্টুডিওর ক্রাইম ইনভেস্টিগেশন রিপোর্ট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন, আর এ ধরনের কোনো ব্যক্তিগত রিপোর্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই।